তুমি কেন সোনার কলম নিয়েছিলে? আমি শুধু মনে করেছিলাম যদি এই কলমটা পাই আমি সেটা বিক্রি করতে পারব। আমার ভুল ছিল, কিন্তু এখন আমি শুধরে যাব। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এই গ্রামের মানুষ জানে আমার বাবার সোনার কলম কেমন করে হারাইলো। এই কলম তো শুধু সোনা না, আমার দাদার ঐতিহ্য, সম্মান। তিনি হাত দিয়ে ঘাম মুছছেন, পাশে রাখা পানির গ্লাস থেকে এক চুমুক পানি খান। ঠিক কইছেন মিয়া, ওই কলম তো একখানি ইতিহাস, কিন্তু খুঁজলে পাওয়া যাইব, চিন্তা কইরেন না। রফিক কাকা ধীরে ধীরে মোশাররফ মিয়ার কাছে এসে বসেন। তিনি মাথায় সাদা গামছা বেঁধেছেন, গায়ে ঢিলাঢালা পাঞ্জাবি। বাবা, সোনার কলম কেমন করে হারাইলো? আপনি তো খাটিয়ে ছাড়া হাঁটেনও না। এই বেয়া তো, আমি তোর সাথে মস্করা করতে আইছি, ওখানে গিয়া সোজা বইসা থাক। হাসু চুপচাপ বেঞ্চে বসে, চোখে খেলা করছে দুষ্টুমির ঝিলিক। মামা, কলম কি আসলেই কেউ চুরি করলো, নাকি ফুলে অন্য কোথাও ফেলে এসেছেন? আমার জিনিস আমি কোথায় রাখছি তা আমি ভুলতে পারি নাকি? এই বেয়াদব মেয়েটা, তোরে এত কথা কইতে হবে না। জুমা কিন্তু ঠিক কইছে মিয়া, আগে দেখেন আশেপাশে ঠিকঠাক খোঁজা হইছে কিনা। মামা, আমি বলেছিলাম ওই সোনার কলম খুঁজতে যাইতে গেলে একবার ভূতের গড়ি পার হইতে হবে। দুষ্টুমি বাদ দে হাসু, চল সবাই মিলে খুঁজে বার করি। এই মুহূর্তে পাশের বাড়ি থেকে কাব্য মাস্টার এসে উপস্থিত হন। তিনি শান্ত ও সুবুদ্ধি সম্পন্ন চেহারা নিয়ে কথা বলেন। মোশাররফ মিয়া, চিন্তা করবেন না, আপনার ঐতিহ্যের কলম আমরা সবাই মিলে খুঁজে বের করব। তবে শুরুটা কোথা থেকে হবে? ওই বট গাছের নিচেই শেষ দেখেছি, তারপর বুঝলাম আর নাই। সবাই বট গাছের দিকে তাকায়। গাছের নিচে শুকনো পাতা পড়ে আছে, বাতাসে সেগুলো উঠছে। এক পাশ থেকে কয়েকটি ছায়া মূর্তি যেন কিছু দেখতে পায়, তবে তৎক্ষণাৎ মিলিয়ে যায়। যদি আমরা সবাই মিলে খুঁজি তবে রহস্য ফাঁস হবে। এখনই শুরু করা যাক। সবাই প্রস্তুতি নেয় খোঁজার। এই বট গাছের নিচেই আমার কলম হারাইছে, এখানে আমি বৈশারুই ছিলাম, এরপর আর খোঁজ নাই। বট গাছের নিচে কত লোক আসে যায়, কোনো এক চোর মনে হয় সুযোগ নিছে। গাছের পাতার মধ্যেও তো চোর থাকতে পারে, একবার উঠিয়ে দেখেন। তুই কি সব ফালতু কথা ছাড়া অন্য কোনো কথা বলতে পারিস না? কাজের কথা বল। ছোমা নিচু হয়ে মাটির ধারে শুকনো পাতাগুলো সরাতে থাকে। মোশাররফ মিয়া, এখানে কি এমন ঘটনা ঘটলো যে কলমটা হারিয়ে গেল? কেউ তো চুরি করতে পারে না সহজে। ওই দিন আমি গাছের নিচে বৈশা ছিলাম, কলমটা টেবিলের উপর আছিল, একটু হাঁটতে গিয়া ফিরে আসি দেখি নাই। এই সময়ের মধ্যে কেউ গাছের কাছে আসছিল নাকি? বাবা, ওই দিন সান্টু কাকা গাছের নিচে বৈশা পান্তা ভাত খাইতেছিল। জন্টু, ওরে তো কয়দিন ধইরা দেখা যায় না। দেখেন, মাটির ওপর পায়ের ছাপ, মনে হয় কারো জুতা ছিল। ঠিকই বলেছ, কিন্তু এই ছাপ তো গ্রামের মানুষের নয়। কে এমন করতে পারে? এই সাপ তো গ্রামের বাইরের কোনো লোকের হতে পারে, কলমটা চুরি করতেই পারে। দেখেন, হয়তো মনসুর কাকা আইছিল। ওই লোকের উপর আমার সন্দেহ। মনসুর, ওই লোক কবে থেকে এই দিকেই ঘোরাঘুরি করে, তোদের মনে হয় সেই চোর? সরাসরি কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। আসুন একটু আরও ভালো করে খুঁজে দেখি। সবাই পায়ের ছাপের দিক ধরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ঝুমা আর হাসু মাটির দিক লক্ষ্য করে এগোতে থাকে। এই ছাপ তো বাড়ির পেছন দিকেই যায়, আমরা ওখানে খুঁজতে পারি। ঠিক আছে, কিন্তু এবার কেউ যেন আলসেমি না করে, আমার কলম উদ্ধার করতেই হবে। হাসু, ঝুমা, কাব্য মাস্টার, রফিক কাকা এবং মোশাররফ মিয়া পায়ের ছাপ ধরে পুকুর পাড়ে এসে পৌঁছায়। তারা সবাই খুঁজতে ব্যস্ত। এই পায়ের ছাপ তো পুকুর পাড়ের দিকেই আসছে, কিন্তু এখানে আসার পর
আর কিছু দেখা যায় না। ঠিক কইছেন, পুকুরের ধারে এসে সাপ ফুরাইয়া গেছে, মনে হয় কেউ পানি পার হইয়া পালাইছে। চোর কি তাহলে পানির নিচে ডুব মারছে? এখনো তো খুঁজতে হয় পানির নিচে। আর কত ফালতু কথা কইবি, চল একটু ভালো কইরা খুঁজি। ঝুমা পুকুর পাড়ের শুকনো পাতাগুলোর দিকে নজর দেয়। আম পাতার নিচে কিছু চমকপ্রদ জিনিস নজরে পড়ে। দেখো, এখানে আম পাতার নিচে যেন কিছু আছে। সে পাতাগুলো সরিয়ে এক টুকরো লাল কাপড় পায়। কাপড়টা পুরনো, কিছুটা ময়লা। সবাই সেটার দিকে তাকায়। এটা তো গ্রামের কারো জিনিস বলে মনে হয় না, চোর হয়তো এটা রেখে গেছে। এ কাপড় তো আমার জানা মতে মনসুরের সাঙ্গ পাঙ্গদের। তারা কি গ্রামের বাইরে থেকে আসছে? হঠাৎ পুকুরের পানিতে কিছু একটা নড়তে দেখা যায়। এই দেখো, পানির নিচে কিছু একটা নড়তেছে। চোর কি তাহলে পানির নিচে? পানির নিচে চোর রাখে, হয়তো কোনো বড় মাছ। কাপ্পু মাস্টার পুকুর পাড়ের দিকে এগিয়ে যায় এবং হাত দিয়ে পানিতে নাড়া দেয়। হঠাৎ পুকুর থেকে একটা কালো পোটলা ভেসে ওঠে। কি ওইটা? ওই পোটলা তো আগে দেখি নাই। কেউ হাত দিও না, আগে দেখি কি আছে এতে। রফিক কাকা পোটলাটা পুকুর থেকে তুলে আনে। সবাই গোল করে দাঁড়ায়। পোটলাটা খুলে ভেতর থেকে কিছু পুরনো কাগজপত্র আর কাঠের পেন্সিল বের হয়। এ তো সোনার কলম না। তবে কি চোর সত্যিই পালাইছে? মনে হয় চোর এখানে নিজের কিছু জিনিস ফেলে গেছে, তার মানে সে বেশি দূর যেতে পারেনি। তাহলে আমরা কি গ্রামের শেষ মাথা পর্যন্ত খুঁজবো? গ্রামের বাঁশঝাড়ের দিকেই মনসুরের যাওয়ার রাস্তাটা। আমি বাজি ধরে বলতে পারি ওখানেই কিছু পাওয়া যাবে। ঠিক আছে, বাঁশঝাড়ে যাব, কিন্তু সাবধান থাকতে হবে। মনসুর আর তার দল যদি ওখানে থাকে তবে বিপদ হতে পারে। সবাই বাঁশঝাড়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। দেখেন তো, সেই লোকটা কি কিছু অদ্ভুত আচরণ করছে? সে কি বাজারে ঘুরছে, নাকি কিছু চুরি করার প্ল্যান করছে? হাসু, ওই লোকটা তো বেশ কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দোকানগুলোকে দেখছে। কিছু সন্দেহজনক ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, সেই লোকটা খুবই অস্থির। বেশ কিছু সময় ধরে একটা দোকান থেকে অন্য দোকানে যাচ্ছে, কিন্তু কিছু কিনছে না। ওই লোকটা তো আমাদের গাঁয়ের নয়, তার পোশাকটাও কিছুটা আলাদা, এমনকি মুখাবয়বও চিনতেছি না। মনে হয় সে কিছু জানে। সোনার কলমের ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু সেই লোকের আচরণ বেশ সন্দেহজনক। লোকটি খেয়াল না করে এক দোকানদারের সাথে কথা বলছে। সবাই তার দিকে চোখ রাখে। কাব্বু মাস্টার, সেই লোকটা কিছু বলছিল কি? হ্যাঁ, সে ওই দোকানদারের সাথে একটা কথা বলছে, কিন্তু কি বলছে তা পরিষ্কার শোনা যাচ্ছে না। দেখি তো, একটু কাছে গিয়ে কানে কানে শুনে আসি। হাসু, সাবধানে থাক, জোরে কোনো কথা বলবি না। এরা যেন কোনো সন্দেহজনক কর্মকাণ্ড না শুরু করে। হাসু একটু এগিয়ে যেতে থাকে, তার চোখ সেই লোকের প্রতি। লোকটি বাজারের শেষ প্রান্তে চলে যায় এবং এক পিঠে সরে দাঁড়ায়। হাসু চোখে চোখ রেখে তাকে অনুসরণ করতে থাকে। হাসু ও ঝুমা একটু এগিয়ে চলে। সবাই ধীরে ধীরে তাদের অনুসরণ করে। তুমি এখানে কি করছো? আমি তো কিছুই করছি না, শুধু এক কাপ চা খেতে এসেছি। কেন, তোমরা কি সন্দেহ করছো? তুমি এখানে ঘুরে ঘুরে কিছু খুঁজছো, কিন্তু কিছু কিনছো না। তোমরা কিসের ভিত্তিতে কথা বলছো? আমি শুধু চলাচল করছি, আমার সাথে এসব কিভাবে যুক্ত হলো? লোকটি তৎক্ষণাৎ চলে যেতে চেষ্টা করে। কাপ্পু মাস্টার তাকে থামানোর জন্য সামনে চলে আসে। থামো ভাই, এত ঘুরছো কেন? কিছু একটা তো তোমার মনে হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করছি না। লোকটি দ্রুত চলে যায়, কিন্তু তার পেছনে কিছুই আর দেখতে পাওয়া যায় না। আমি জানতাম এই লোকটা কিছু জানে। তার চলাফেরা তো কিছুতেই সাধারণ নয়। আমরা তার পেছনে যেতে পারলে কিছু পাবো কিনা জানি না, তবে এটা নিশ্চিত যে এই লোকের কোনো কিছু গোপন রাখছে। এখন আমাদের উচিত এই লোকের ব্যাপারে আরও খোঁজ নেওয়া। যদি সে কিছু জানে তাহলে আমাদের এর প্রতিক্রিয়া দ্রুত দেখাতে হবে।
আজ রাতে আমাদের পুরো গ্রামটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই লোকটা যদি এই সময় কিছু করতে আসে তাহলে তাকে ধরতে হবে। ঠিক আছে, আমরা যদি ফাঁদ পাতা শুরু করি তবে সবাই একসাথে থাকতে হবে। কেউ যদি আমাদের লক্ষ্য থেকে সরে যায় তবে বিপদ হতে পারে। ফাঁদটা কিভাবে পাবে? কাব্য মাস্টার, তোমার মনে কি কিছু আছে? হ্যাঁ, আমাদের পুকুরের পাশের গলির ধারে একটা খালি জমি আছে। আমরা সেখানে কিছু ফাঁদ রাখতে পারি। আর দেখো, যদি কেউ কিছু খুঁজতে আসে সেটা আমরা ধরতে পারবো। ঠিক তো, সে তো বুঝতে পারবে না যে তাকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। সাবধানে থাকতে হবে। এখানে কোনো ঝামেলা লাগলেই আমরা সব কিছু হারাতে পারি। চিন্তা করো না রফিক কাকা, এইবারে আমরা তাকে আটকাবো। সবাই একে একে মাঠের দিকে পা বাড়ায়। গ্রাম্যগুলির অন্ধকারে তারা ফাঁদগুলো সাজাতে শুরু করে। কাব্য মাস্টার ও রফিক কাকা ও ফাঁদ তৈরি করার সামগ্রী নিয়ে আসে। হাসু ও ঝুমা ছোট ছোট গর্ত খোঁড়ে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাঠিয়ে রাখে যা লোকটিকে বিভ্রান্ত করতে পারে। মনে হচ্ছে ফাঁদটা পছন্দ হয়েছে, এবার দেখ শিকার আসুক। হ্যাঁ, মনে হচ্ছে এবারে লোকটা আসবে, কিন্তু সে তো জানেই না যে তার জন্য কি অপেক্ষা করছে। তার উপর নজর রাখতে হবে, সেও যেন কোনোভাবে পালিয়ে না যেতে পারে। ফাঁদ পাতা শেষ হয় এবং সবাই দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর রাতের গভীর নীরবতা ভেঙে দূর থেকে কিছু শব্দ শোনা যায়। শোনো, কিছু একটা আসছে। সবাই মনোযোগ দিয়ে শোনে। কিছু সময় পর এক পায়ে হাঁটা ধ্বনি শোনা যায়। এগিয়ে আসছে সেই সন্দেহজনক লোক যাকে তারা আগেই বাজারে দেখেছিল। লোকটি আস্তে আস্তে মাঠের দিকে চলে আসে। এবারই তো, চলো ফাঁদে ফেলো। চুপ থাকো, প্রথমে তাকে কিছু বলো না, অপেক্ষা করো, তারপর দেখো কি হয়। লোকটি অবশেষে ফাঁদের দিকে এসে পৌঁছায়। সে পেছন ফিরে দেখে এবং কিছু মুহূর্তের জন্য থেমে থাকে। এখানে কি হচ্ছে? লোকটি হঠাৎ বুঝতে পারে যে কিছু অস্বাভাবিক ঘটছে। সে দ্রুত পেছনে হাঁটতে শুরু করে, কিন্তু ফাঁদের মধ্যে পা পড়ে যায়। তার পা আটকে যায় এবং সে খুব ব্যথা পায়। হাসু ও ঝুমা তড়িঘড়ি এসে তার পা বাঁধে। এবার তো আমাদের হাতে পেয়েছিস, তুই কোথায় যাস? তুমি কোথায় সোনার কলম রেখেছো? আমাদের বলো, ওই সময় কি ভাবছিলে? আমাকে ছেড়ে দাও। আমি আমি কিছু জানি না। জানো না? তাহলে আমাদের সাহায্য করো। বলো, সোনার কলম কোথায় রেখেছো? তো তুই কি আমাদের বোকা বানাতে চেয়েছিলি? এত সময় ধরে ঘুরছিস, কি লুকাচ্ছিস? আমি আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। জানো না? তাহলে এখানে কেন করছিলে এত রাতে? তোর কি মনে হয় আমরা এত রাতে ফাঁদ পেতে বসে আছি তোর জন্য? কিছু একটা তো লুকাচ্ছিস, তুই মিথ্যা বলছিস। এমন কিছু থাকলে আমাদের বল, না হলে তো তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যাবি। কিন্তু যদি সত্যি কিছু লুকাচ্ছিস তবে খবর আছে। লোকটি কাঁপতে থাকে, তার চোখে অসহায়তা, কিন্তু সে কিছুই বলতে পারছে না। আমি আমি কিছু জানি না। আমি তো শুধু কিছু একটা খুঁজছিলাম। কিছু একটা খুঁজছিলি? কে জানে তোর পরিকল্পনা। তোর কথা বিশ্বাস করি না। এখন বল, সোনার কলম কোথায় রেখেছিস? লোকটি কিছুক্ষণ চুপ থেকে পরে গলায় বিষাক্ত বিষণ্ণতার ছায়া নিয়ে কাঁপে। তার চোখে আতঙ্ক এবং অস্থিরতা স্পষ্ট। সে অবশেষে মুখ খোলে। ঠিক আছে, ঠিক আছে, সোনার কলমটা আমি জানি কোথায়, কিন্তু আমি জানি না কেন আমি সেটা নিয়ে গিয়েছিলাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু শুধু কিছু টাকা খুঁজছিলাম। তুমি কেন সোনার কলম নিয়েছিলে? আমি শুধু মনে করেছিলাম যদি এই কলমটা পাই আমি সেটা বিক্রি করতে পারবো। আমি জানতাম না যে এর সঙ্গে কী সম্পর্ক। সে তো বেশ ভালো করেই জানতো। তাহলে সোনার কলম কোথায় রেখেছিস? আমি সেটি পাহাড়ের গায়ে রেখেছিলাম, একদম আড়ালে। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি। ঠিক বলেছিস, তুই ভুলই করেছিস। এখন আমাদের সাথে চল, আমরা সেই কলম খুঁজে বের করব। যত দ্রুত সম্ভব কলমটা খুঁজে বের করা উচিত। এই মুহূর্তে তাকে বিশ্বাস করা কঠিন, তবে কলমটা আমরা উদ্ধার করব। তো এবার আমাদের
ভাগ্যই আমাদের সঙ্গে। পাহাড়ের গায়ে কলমটা লুকিয়ে রাখলে কিচ্ছু হবে না। আমি যদি আপনাদের বলি তবে তবে আপনি আমাকে কিছু করবেন না তো? যে কাজ তুই করেছিস সেটার ফল তুই পাবি, কিন্তু এখন আমাদের সোনার কলম উদ্ধার করতে হবে। লোকটি ধীরে ধীরে তাদের সামনে হাঁটতে থাকে। আর সবাই তার পেছনে পেছনে পাহাড়ের দিকে চলে যায়। আমাদের এখানে আরো অনেক কিছু জানতে হবে। তোমার মতো লোকেরা শুধু চুরি না করে গ্রামে আরো কিছু গোপন পরিকল্পনা করছে কিনা। আমি জানি না, আমি শুধু সোনার কলমের জন্য ঘুরছিলাম। তবে এখন আমি বুঝতে পারছি যে কাজটা আমি করেছি সেটা ভুল ছিল। জানি না তুমি কি চিন্তা করছিলে, তবে যে কোনো অপরাধের ফলাফল দায়িত্বের মধ্যে পড়ে। গ্রামে এভাবে চুরি হলে সবাইকে ভুগতে হবে। সোনার কলম খুঁজে পাওয়া গেল, কিন্তু এর সাথে যদি অন্য কোনো কিছু জড়িত থাকে তবে সে সম্পর্কে আমাদের জানতে হবে। বাবা, আমরা সোনার কলম উদ্ধার করলেই তো হলো না। ওই চোরের কিভাবে জানবো সে আর কোথায় কোথায় ঘুরছে? হ্যাঁ, এখন বুঝতে হবে কে আর কতদিন ধরে এসব করছে। তার তো পুরো গ্রামের কাছে এসে ধরা পড়ল। আমাদের আগে এখানকার জনগণকে সাবধান করতে হবে, কেউ যেন সন্দেহজনক কাজে না জড়ায়। সোনার কলম উদ্ধার করা আমাদের কাজ, তবে অন্যদিকে এই ধরনের ঘটনা রোধে সকলে একসাথে থাকতে হবে। এটা তো সত্যিই অবাক করা, সোনার কলম আমাদের কাছে ফিরে আসবে। সত্যি, সেটা কিভাবে সম্ভব হলো? কিভাবে? তোরা কি শুনেছিস সোনার কলম ফিরে এসেছে? এতদিন পরে মনে হচ্ছে কিছু ভালো কাজের ফল এসেছে। সবার উচিত ছিল সৎ পথে চলা, মনে হচ্ছে সেটা এখনই ফল দিচ্ছে। আমি জানি না কিভাবে এটা সম্ভব হলো, কিন্তু আমি জানি এটা একটা অদ্ভুত ঘটনা। আমি এখন বুঝতে পেরেছি যে ভালো কাজের ফলাফল আসেই। তুমি যদি সৎ পথে চলো, তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। সোনার কলম ফিরে এসেছে, এর মানে আমাদের সততা এবং কঠোর পরিশ্রমের ফলাফল। আরে, কলম তো ফিরে এসেছে, কিন্তু বুঝলি এর পিছনে কি আছে? এর পিছনে একটাই গল্প, সৎ পথে চললেই সব কিছু ফিরে আসে। হ্যাঁ, গ্রামবাসী মনে রাখবে, কখনো চুরি করলে ভালো কিছু হয় না, কিন্তু কখনো ভুল পথে গেলে সঠিক পথে ফিরে আসা যায়। সোনার কলম আমাদের কাছে ফিরল, তবে শুধু এই এক কলম না, আরও অনেক ভালো কাজ ফিরে আসবে যদি আমরা সবাই একসাথে থাকি। দেখো, এই কলম ফিরেছে, এর মানে যে আমরা সবাই একসাথে সৎ পথে চললে আমাদের সবাইয়ের শান্তি এবং সাফল্য পাওয়া সম্ভব। আমি জানি আজকে আমি যা করেছি তা আমি ভুল করেছি, কিন্তু আমি নিজের পথ বুঝেছি এবং এখন আমি নিশ্চিত সোনার কলমই আমার শিক্ষা। বলেছিলাম তো, ভালো কাজে ফলাফল দেবে। সোনার কলম ফিরে আসলো, আজ থেকে আমরা যেন এই শিক্ষা ধরে রাখি, সৎ পথে চলি। সবাই একত্রিত হয়ে সোনার কলমের বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করে এবং গ্রামবাসীরা নিজেদের মধ্যে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য প্রস্তুত হয়। এই কলম তো শুধু একটা বস্তু নয়, এটা আমাদের জন্য একটি শিক্ষামূলক উপহার। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ভালো কাজের ফল কখনো নিরাশ করে না। এবার তো গ্রামেও শান্তি ফিরে এসেছে। ভালো কাজের ফল দেখতে পেলাম। আমার ভুল ছিল, কিন্তু এখন আমি শুধরে যাব। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। ভুল হলে তা শোধরানো সম্ভব, তবে সৎ পথে চলা সত্যিকারের শিক্ষা। সোনার কলমের ফিরে আসা শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনের দিক নির্দেশক। সত্যি, এটা শুধু একটি কলম ফিরে আসা নয়, আমাদের জীবনধারাও ফিরে এসেছে। আমরা সবাই জানি যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক পথেই শান্তি, আর একে অপরকে সহায়তা করলেই সবাই একসাথে সুখী হতে পারি। আমরা ভুল করেছি,
কিন্তু সবাই যদি একে অপরকে সাহায্য করতে থাকে তাহলে আমাদের গ্রাম কখনো অন্ধকারে পড়বে না। সোনার কলমের ফিরে আসার মাধ্যমে আমাদের ভুল বুঝতে এবং শুধরে নেওয়ার পথটা পরিষ্কার হয়েছে। এখন থেকে আমরা সবাই সততার পথই বেছে নেব। আমি অপরাধ করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সৎভাবে চললে কোনো কিছু হারানোর নেই। আজকের দিনে আমাদের সবার জন্য একটি শিক্ষা রয়েছে। কখনো কিছু হারানোর আগে তার মূল্য বুঝতে শেখো। যখন তুমি সততা নিয়ে চলো তখন তুমি নিজের সম্মান অর্জন করো। আমাদের গ্রাম যে সত্যিকারের ভালো মানুষদের গ্রাম, এটা আজকে আবার প্রমাণিত হলো। এমনই যেন বারবার প্রমাণ হতে থাকে। সোনার কলম ফিরে আসা, কিন্তু তার চেয়েও বড় হলো আমাদের গ্রামবাসীদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আর ঐক্য ফিরে আসা। এটা আমাদের জন্য একটি ভালো শিক্ষা। কোনো কিছু হারিয়ে গেলে আমাদের উচিত শুধু সেটা না ফিরে পাওয়ার দুঃখী না হয়ে তার থেকে কিছু ভালো শিক্ষা পাওয়া। আমাদের গ্রামে আজ থেকে কোনো খারাপ কাজ হবে না। আমরা সবাই একসাথে শপথ নেব যে সততা এবং ভালোবাসা আমাদের সবার জীবনে থাকবে। এবার তো গ্রামের শান্তি ফিরে এসেছে। আমরা সবাই জানি ভালো থাকলে ভালো কিছু পাওয়া যায়। যদি কেউ কখনো ভুল করে তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়িয়ে তাকে শিখিয়ে দেব। শেখানোটাই হচ্ছে ধর্ম, তাকে শিখিয়ে দেওয়াই সব থেকে শ্রেষ্ঠ কাজ। সোনার কলম ফিরে এসেছে, কিন্তু আসল কথা হলো এই গ্রামটা এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। সোনার কলম, আমাদের শিক্ষা, আমাদের ভালো কাজ, এসব একসাথে মিলিয়ে আমাদের গ্রামের শক্তি গড়ে উঠবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাদের কাছ থেকে শেখার পর এখন আমি সত্যি মনে করি ভালো কাজ করলে জীবনে শান্তি আসে। গ্রামের কেন্দ্রস্থলে সোনার কলমটি সবাই দেখতে পায়। গ্রামবাসীরা আনন্দে একে অপরকে অভিনন্দন জানাচ্ছে এবং বটগাছের নিচে সবাই একত্রিত হয়ে এই মুহূর্ত উপভোগ করছে।